কনফারেন্সটা আয়োজনই করা হয়েছিল যে শেখ হাসিনার দেশে ফেরা বা হোম কামিং এটা নিয়ে। কিন্তু তিনি তো দেশে ফেরার কোনো রূপরেখা বারবার সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে কবে ফিরবেন বা কিভাবে ফিরবেন, রোড ম্যাপ হয়েছে কিনা। সে বিষয়ে কিছুই বললেন না। সজীব ওয়াজেদ জয়ও বললেন এটি তার মা ভালো বলতে পারবেন, এবং তিনি পরে বললেন যে টাইম মানে সময়ের উপরে তিনি ছেড়ে দিলেন। এটার জবাব কিন্তু হচ্ছে নেত্রী দিয়েছে যে যে রূপরেখা যখন সময় আসবে তখন হচ্ছে জানানো হবে। সো মানে আমার মনে হয় তো এটা ডিসেম্বর তো আর মাত্র 5 মাস। সো গ্রাজুয়ালি থিংস উইল হ্যাপেন ওভার দ্য টাইম। আজকে ধরেন সংবাদ সম্মেলনের পরবর্তীতে এই জিনিসটা ততটুকু সময় আমাদের অপেক্ষা করা দরকার, কারণ এই আনসারটা খুব স্পেসিফিক্যালি উনি বলেছে যখন সময় হবে ডেট টাইম এবং ফার্দার যে স্ট্রাকচার রূপরেখা সেগুলো হচ্ছে সামনে আসবে। সো এটা তো খুব বেশি দিন সময়ের ব্যাপার না, ইটস লাইক আগস্টের আজকে 5 তারিখ, অ্যানাদার ম্যাটার অফ আপনার হচ্ছে 4 মান্থস। সো আমরা অতটুকু অপেক্ষা করি। সব নেতাকর্মীরাও তিনি বলছেন, মানে যেটি জানা যাচ্ছিল যে নেতাকর্মীরাও তার সাথে ফিরবেন। এভাবে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা, আপনাদের মানে ইন্টারনাল যোগাযোগটাকে এই বিষয়ে প্রতিষ্ঠিত হয়েছে যে কিভাবে আসলে দেশে ফিরবেন? আমাদের সাথে না হয় নাই শেয়ার করছেন, কিন্তু এটা কি প্রতিষ্ঠিত দেখেন হয়েছে? দেশে ফেরার যে ব্যাপারটা, যে ধরেন অ্যাপারেন্টলি আপনার হচ্ছে ইউনুস যে রেজিমে যে সময়টা চলেছিল, আপনার যেভাবে পারসিকিউশন কিলিং হয়েছে সেটাতে অনেকেই জীবন বাঁচাইতে হচ্ছে বাইরে ছিল। পরবর্তীতে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে ফিরে আসছে, ঠিক আছে, অনেকেই ইতিমধ্যে হচ্ছে কিন্তু বাংলাদেশে হচ্ছে ফিরে গিয়েছে। এবং যে পোর্শনের কথা বলছেন যে আপনি যদি এজ এ হোল চিন্তা করেন যে বাইরে কি পরিমাণ নেতাকর্মী আছে, সেটা আওয়ামী লীগের টোটাল লোকবলের, আওয়ামী লীগের যে মানে বিশাল হচ্ছে দল হিসাবে যত মানে যার স্ট্রেংথ, তার 5% দেশের বাইরে নাই। তো এই কথাটা আসলে হচ্ছে যে ধরেন মানে আওয়ামী লীগের মাঝে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আই এম টেলিং এগেইন, যে আওয়ামী লীগের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার জন্য এটা অপোনেন্টরা বলার চেষ্টা করে ওরা বাইরে চলে গেছে, ওরা আসতেছে না। বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট 150 বেশি এমপি হচ্ছে জেলে আছে বাংলাদেশে বর্তমানে। যে অ্যাজ অফ টুডে বাংলাদেশে যে আপনার মানে কারাগারের যে স্ট্রাকচার আছে, কারাগারের যে মানে ক্ষমতা আছে, আপনার কয়েদির যে ক্ষমতা আছে, তার তো প্রায় 1.5 গুণ 2 গুণ আছে। তো কারাগারের মোট কয়েদ মানে যারা ইয়াতে আছে, কারাগারে আছে, তার 80% হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী। হ্যাঁ, এবং এর বাইরে হচ্ছে ইন্টারনালি ডিসপ্লেসড আছে হচ্ছে 1 কোটির মতো মানুষ। ইন্টারনালি ডিসপ্লেস অর্থাৎ বাংলাদেশে কেউ তার বাড়িতে থাকতে পারছে না। সো আওয়ামী লীগের মেজরিটি লোকজন ইতিমধ্যেই কিন্তু হচ্ছে দেশে আছে। সো এই কোয়েশনটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা ইন্টেনশনালি আওয়ামী লীগের মাঝে হচ্ছে আপনার একটা কি বলে কনফিউশন তৈরি করার জন্য, যে বাইরে থেকে আসলে হবে। বাইরে বাংলাদেশে কিন্তু মানে আওয়ামী লীগ শীর্ষ নেতারা যাদেরকে সবাই এক নামে চেনেন, তারা আসলে বেশিরভাগই দেশের বাইরে আছেন। যদি মানে আওয়ামী লীগের একদম পদধারী যারা নেতারা আছেন, অনেকেই আছেন দেশের বাইরে। শেখ পরিবারের যারা আছেন তারা সবাই দেশের বাইরে আছেন। ফলে তার জন্যই হয়তো এই প্রশ্নটা আসে কিনা। হ্যাঁ, এখন দেখেন মানে আপনি যদি সিচুয়েশনটা দেখেন যে আপনি যদি শীর্ষ নেতা থাকতেন, আইদার আপনি জেলে যাইতেন, আর বাকি যারা আছে তারা বাইরে আছে। সো আপনার হচ্ছে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আলটিমেটলি দেশ মানে এখন পর্যন্ত দেশের যে বাস্তবতা, আপনারা আসলে দেশে জেলে যাইতে হবে। এবং আলটিমেটলি এরপরে আপনার কি সিচুয়েশন, জেলেও তো হচ্ছে আপনার প্রায় 100 বেশি নেতা কর্মী মারা গিয়েছে। সো ওটা জানেন না। তো ওই জায়গা থেকে যে আপনার যারা বাইরে আছে, ইউ কান্ট ব্লেম দেম অ্যাকচুয়ালি। আচ্ছা, শেখ হাসিনা বলেছেন সেই প্রেস কনফারেন্সে যে রিকনসিলিয়েশনের কথা বলেছেন তিনি, ঐক্য সংহতির কথা তিনি তার বার্তায় ছিল। এবং আমরা দেখলাম সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনিও বলছেন যে প্রতিশোধ নয় ন্যায় বিচার, সেটির কথা বলছেন। কিন্তু ধরেন ওই যে আপনি বলছেন যে যেই ফোনালাপগুলো শোনা যাচ্ছে, যেটা টোন ন্যাচারাল টোন বলে আপনিও বলছিলেন, যে সেই টোনের ফোনালাপগুলোতে শোনা যাচ্ছে একদম শেখ হাসিনাকে শোনা যাচ্ছে যে তিনি বলছেন মানে আলতাফ হোসেন তার কথা উল্লেখ করে বলছেন বাড়িঘর নাই, তার বাড়িঘর নাই, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ অনুসরণ করতে বলছেন, ভুলে যেতে মানা করছেন। কোরআন শরীফের কথাও বলছেন যে কোরআনে বলছেন সমানে সমান। ওবায়দুল কাদের তিনিও একটা ভার্চুয়াল সভায় বললেন যে চোখের বদলে চোখ, ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স, এবং তিনি শপথ নিলেন রীতিমতো আওয়ামী লীগের একটা ভার্চুয়াল সমাবেশে শপথ নিলেন। এবং আমরা দেখলাম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তিনিও বলছেন ফাঁসির বদলে ফাঁসি, চোখের বদলে চোখ, প্রতিশোধ নিতে হবে। কোনটি আসল বক্তব্য বা কোনটি আসল চেহারা? ওটা কি ন্যাচারাল টোন, ওটাই বেশি ঠিক নাকি? আপনার দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনা যখন হচ্ছে আপনার দায় মুক্তি প্রোগ্রামগুলো করেন, আমি জানি না আপনি শুনেছেন কিনা কোনো একটা প্রোগ্রামে, মানে হচ্ছে এজ এ হোল দেখেছেন যে এখানে মাঝে মাঝে এমন কিছু, মাঝে মাঝে না প্রায়শই এমন কিছু করুণ কাহিনী, করুণ নির্যাতনের বক্তব্য সামনে আসে, যেটা আসলে কোনো স্বাভাবিক মানুষের জন্য টলারেট করা কঠিন। মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিগত 2 বছর ধরে কিসের ভিতর দিয়ে যাচ্ছে, এটা মানে আনএক্সপ্লেনেবল। এবং এটা একটা লিটারেলি একটা পলিটিক্যাল জেনোসাইডের ভিতর দিয়ে যাচ্ছে। সো ওই সময়ে আপনার কর্মীদের সাথে যখন ইন্টারাকশন করবেন, এটার সময় অনেক ভার্সন হয়। সো আপনাকে দেখতে হবে, আপনি জিনিসটা হচ্ছে কোনটা রিয়েল ভার্সন। আপনাকে দেখতে হবে যে আওয়ামী লীগ তার হিস্ট্রিতে কখনো এই প্রতিশোধ পরায়ণতা, হিংস্রতা এটার দিকে গিয়েছে কিনা। বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার করতে আওয়ামী লীগ কতদিন সময় নিয়েছে, কি প্রসেস ফলো করেছে, যুদ্ধাপরাধীর বিচার করতে আওয়ামী লীগ কি প্রসেস ফলো করেছে, কতটুকু সময় নিয়েছে। সো আওয়ামী লীগকে যদি শাসন ক্ষমতা আওয়ামী লীগ কেমন, সেটা ট্র্যাক রেকর্ড জনিত শেখ হাসিনা তার 5 বার
শাসন ক্ষমতায় দেখিয়েছেন। কিন্তু সো এটা তো দেখা যায় না, এরকম গণঅভ্যুত্থান বা আন্দোলনের মুখে পতন এরকম তো আওয়ামী লীগের ক্ষেত্রে দেখা যায় না, যেটি আসলে না, আপনার হচ্ছে আপনার এটা যেমন দেখা যায় না, এটা আমি আবারও বলছি যে আমি কোন পয়েন্টটা বলছি যে আপনার অনেক সময় ধরুন হচ্ছে এই যে ভার্সনের কথাগুলো বলছেন, যে যখন কর্মীদের সাথে কথা বলার সময় এমন অনেক আবেগতাড়িত সিচুয়েশন তৈরি হয়, আউট অফ দ্য কনটেক্সট অনেকগুলো বলা যায়, এবং যে জিনিসটা বলেন এটা যখন হচ্ছে যে অতটুকু অংশ ছাড়া যে এটা অনেকের অনেক রকম হচ্ছে মনে হতে পারে, কিন্তু আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু মানে জননেত্রী শেখ হাসিনা তার পুরা পরিবারকে এক রাতে হারিয়েছেন। আপনি এর থেকে বড় নৃশংসতা তো ওনার আর হচ্ছে কিছু হইতে পারে না। আপনি মানে আপনি এখন নেতাকর্মীরা যে নিষ্পেষণের ভিতর দিয়ে যাচ্ছে সেম জিনিস তো উনি ফেস করে আসছেন, তারপর হচ্ছে উনি বুকে পাথর জামা মানে আপনার চাপা দিয়ে তো হচ্ছে এই জিনিসটা একটা সম্পূর্ণ লিগাল প্রসেসের ভিতর দিয়ে নিয়ে এসেছেন, যুদ্ধাপরাধীর বিচার লিগাল প্রসেসের ভিতর দিয়ে নিয়ে আসছেন। বর্তমান সিচুয়েশনটা অ্যাপারেন্টলি আনপ্রেসিডেন্টেড, এরকম কখনোই হয় নাই। মানে ধরেন আপনার যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তো অনেক কথা হয়, যে ওই বিচারটাও তো হচ্ছে বিচারিক প্রক্রিয়া, গণজাগরণ মঞ্চে যে আন্দোলন হয়েছিল সেটা বিচারিক প্রক্রিয়া পরিবর্তনে আন্দোলন করা হয়েছিল, সেটা কাউকে ধরে ঝুলাই দেওয়ার জন্য করা হয় নাই। আপনার হচ্ছে গোলাম আজম কিন্তু হচ্ছে আপনার পিজি হাসপাতালে হচ্ছে তখন চিকিৎসা নিত, তাকে কেউ ধরে ঝুলাই দেয় নাই। আর ওই যে কাদের মোল্লা যে হচ্ছে আঙ্গুলটা দেখাইছিল, যে থামস দেখাইছিল যে জিনিসটা, সেটাও কিন্তু ওই ছাত্রদের পাশ দিয়ে যাওয়ার সময়, তখন ওই সিচুয়েশন ছিল না কাউকে ধরে ঝুলাই দেওয়া মানে আপনার মেরে ফেলা। সো আমরা একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনের ভিতরে যাচ্ছি, যে কারণে আপনি যদি লাস্ট দাবিগুলো শুনেন, আওয়ামী লীগকে নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারা, আপনার নিয়মতান্ত্রিক মানে আপনার হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিরে আসা এবং মানুষজনকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়ার পরে দেন অ্যাপারেন্টলি আসলে হচ্ছে প্রপার টোনের যে কথা আপনারা এক্সপেক্ট করেন সেটা আসতে পারে। বাট আদার দেন দ্যাট আপনার আওয়ামী লীগ ক্ষমতা এসে কি করবে সেটার যদি আপনি কোনো ধরনের ভাষণ জানতে চান, যেভাবে ওনারা মানে সরকার তাহলে কি পরিচালনা ক্ষমতা এসে কি করবেন সেটির টোন ছিল আজকে, মানে যেটি যেটি তিনি প্রেস কনফারেন্সে বললেন সেটি, আর যেটি আসলে সেই ন্যাচারাল টোন বা নেতাকর্মীদের সাথে কথোপকথনে হয় সেটি দেশে গিয়ে এই অবস্থা হবে, মানে ওটি কোন সময়ের জন্য, যে চোখের বদলে চোখ বা রক্তের বদলে রক্ত নেওয়ার কথা? না, রক্তের বদলে চোখের বদলে চোখ, এটা আওয়ামী লীগের এন্টার হিস্ট্রিতে কখনো নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বক্তব্য তো দেখছি শীর্ষ নেতাদের বক্তব্য একদম না, নাম্বার আপনার ওয়ান। এরকম মানে ওই চোখের বদলে চোখ এটা স্পেসিফিক্যালি কার বক্তব্য আমি নিজে জানি না, কারণ আমি জানি না যে হুম আই এম ডিফেন্ড, লাইক মানে আমি আমার যে জিনিসটা বলতে পারি সেই জিনিসটা বলতে পারি, যে হচ্ছে যে আপনার অ্যাকশন থেকে জিনিসটা হচ্ছে বুঝতে পারে যে আপনি হচ্ছে অ্যাকচুয়ালি কি করেন। এরকম কোনো রেকর্ড আপনার দেখেন গত 2 বছরে এত পারসিকিউশন সত্ত্বেও আওয়ামী লীগ কি ধ্বংসাত্মক কোনো ধরনের কাজে এখন পর্যন্ত গেছে কিনা, যায় নাই কিন্তু। মানে একটা মানুষকে আপনার হচ্ছে নির্যাতনের চূড়ান্ত সীমায় নিয়ে গেছেন, তারপরেও কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত মানে ওই যে মিছিল করতেছে, মিছিল মানে কি একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ কোথাও হচ্ছে আপনার ধ্বংসাত্মক কার্যে হয় না। সো আপনার আওয়ামী লীগের অ্যাকশন দেখে এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে বা পারসিভ করতে হবে যে আওয়ামী লীগ কিরকম কি করবে। মানে আপনি বলছিলেন যে আপনি আসলে বুঝতে পারছেন না যে আপনি কাকে ডিফেন্ড করেন। আপনি কি ওবায়দুল কাদেরের কথাটা শুনেছেন যে আমি শপথ আর আমি তো বললাম যে আমি ওটা স্পেসিফিক্যালি শুনি না, এই কারণে বললাম যে আমি ওটা মানে ওই চোখের বদলে চোখ এই ভাষাটা আমি নিজে শুনি না। আপনি কি বাড়িঘর বানাইছে? যে আছে তো নেত্রী, আপনি যেরকম দয়ালু আমরাও সেইভাবে দয়ালু ছিলাম। আর দয়ালু হবে না, আর না, আমি সব দয়ালু করে দিচ্ছি। জি আমার নেত্রী, নেতা কর্মীদের গায়ে যে হাত দিছে, ওই যে কোরআন শরীফ বলছে না সমানে সমান, জি, তাদের জি। মধ্যে হাত, চোখের মধ্যে চোখ, ওইটা অনুসরণ করবো, ভুলে যেও না। মানে সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে আমি অনেকজনের কাছ থেকে একদম 1 নাম্বার ব্যক্তি থেকে 2 নাম্বার ব্যক্তি আরো মোফাজ্জল হোসেন চৌধুরী অনেকের কাছ থেকে শুনছিলাম, ফলে এটি মানে না, আপনার হচ্ছে যে মানে আপনার হচ্ছে এটার প্রথম ব্যাখ্যা তো আমি দিয়েছি আপা, যে এটার ভাষাটা কিরকম হয়, কোন পর্যায়ে এই ধরনের হচ্ছে ভাষা আসতে পারে। আর 2 নম্বর হচ্ছে অবভিয়াসলি যারা এই 2 বছর ধরে আওয়ামী লীগের প্রতি এরকম নির্মম নির্যাতন নিষ্পেষণ করে যাচ্ছে তাদেরকে বিচারের আওতায় আসবে না, সেটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই বিচারের মানে মাধ্যমে আসবে। আপনার হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। মানে সেখানে আইনের শাসনের কথাও বলছেন মকবুল হাসান চৌধুরী নভেল বলছেন, বা আপনিও বলছিলেন যে ন্যায় বিচারের যে বিষয়গুলো, কিন্তু ধরেন এটার বিষয়টা কি হবে যে এই যে মানুষগুলো যারা আসলে এই সময়ে গুম হলেন এই দীর্ঘ সময়ে, বিশেষ করে যাদের নাম খুব আসে, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল ইসলাম সুমন, এদের এই যে নামগুলো আসে, বা মাইকেল চাকমা, কেউ কেউ ফিরে এসেছেন কিন্তু আবার কেউ কেউ আসেনি, ইলিয়াস আলী, চৌধুরী আলম বা সুমনদের মতো অনেকে ফিরে আসেন নাই। মানে এই বিষয়গুলো আপনারা এত আইনের শাসন বিচারের কথা বলছেন, কিন্তু যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুমের বিষয়গুলো, এই কলঙ্কগুলো আপনাদের গায়ে লাগানো হয়, আওয়ামী লীগের গায়ে, আওয়ামী লীগ সরকারের গায়ে, তখন আসলে এই কথাগুলো কতটা ক্রেডিবল হয়? ন্যায় বিচার হবে, দেখেন আইনের আপনার শাসন। হচ্ছে আপনি যে নামগুলো বললেন দোজ আর রিয়াল। এট দ্য সেম টাইম এটাকে বেস করে কি ধরনের হচ্ছে আপনার প্রপাগান্ডা ক্যাম্পেইন এট দ্য সেম টাইম ভিক্টিমাইজ করার চেষ্টা করা হয়েছে। একটা হচ্ছে অনেস্ট ক্লেম, অনেস্ট বিষয়, একটা হচ্ছে এটাকে ব্যবহার করে আপনি কতটুকু পলিটিক্যাল জায়গা থেকে ব্যবহার করবেন। ইলিয়াস আলীর যদি আপনি পলিটিক্যাল রেটরিক চিন্তা করেন, ইলিয়াস আলীর ব্যাপারে মির্জা আব্বাসের এই ভাষণও কিন্তু আছে যে ইলিয়াস আলীকে বিএনপি হত্যা করেছে, রাইট? বিএনপি লোকজনের সাথে জড়িত মির্জা আব্বাসের বক্তব্য আছে, সেটা আপনি একটু সার্চ দিতে পারবেন। কিন্তু আমি শুনেছি মির্জা আব্বাস বলেছেন, হ্যাঁ, মির্জা আব্বাসের বক্তব্য আছে। আচ্ছা, আমি জিনিসটা বলার চেষ্টা করছি, মানে ভেরি ক্লিয়ার। প্রথমত যে আওয়ামী লীগকে ভিক্টিমাইজ করার জন্য যে আয়নাঘর স্ট্রাকচার ব্যবহার করা হচ্ছে, এই আয়নাঘর কেউ দেখাইতে পারে নাই। এক এক দিন এক এক ভার্সনের আয়নাঘর আমরা দেখতে পাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 5,000 7,000 মানে তাদের যে ভার্সন সেটা যদি আমি শুনি যে তারা বলছেন যে অনেকগুলো আছে, ফলে এক একদিন এক এক ভার্সন দেখানোই তো হবে।
না না, অনেকগুলো আইনাঘর না, এটা আপনি হচ্ছে যদি লজিক্যাল জায়গা থেকে দেখেন, শুনেন মানে যে পরিমাণ আপনার হচ্ছে ড্রামাটিক লোকজন ইউনুস গভর্নমেন্ট অ্যাকোমোডেট করেছিল তার সরকারে, এরকম ন্যূনতম কিছু পাওয়া গেলে সেটাকে 100 মাল্টিপ্লাই করে আপনাদের দেখাইতো। লেট মি ভেরি ক্লিয়ার, ধরুন সিরিয়াতে যে উদাহরণ দেওয়া হয়, সিরিয়াতে মানে আসাদ রেজিম চেঞ্জ হওয়ার পরে যারা এরকম গুম থেকে ছিল তারা অন ক্যামেরা বের হয়ে আসছে, তারা কোথায় আছে না আছে এটা জানি না। আপনি দেখেন এখানে হচ্ছে একজনকে বের হয়ে নিয়ে আসে নতুন গামছা দিয়ে মুখ মুছতে মুছতে একটা কান্নার ভাব করতে হয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য আমি শুনি না, এই পুরো জিনিসটা তারা হচ্ছে একটা কমেডি বানিয়ে ফেলছে। এগেন আই এম সেইং যে আপনার যারা তিনি এই অপহৃত এতগুলো হয়েছে, বছর আমি ধরে আমি কোথায় আমি ছিলেন? শেষ করি আপনি তাহলে আমানাজ ক্লিয়ার নিয়ে হবে। কথা বলছেন, ব্রিগেডিয়ার হ্যাঁ আমানাজ হ্যাঁ নিয়ে কথা বলছেন, মানে তিনি এতদিন হ্যাঁ, তারপর এতগুলো হচ্ছে বছর ভিডিও, কোথায় ছিলেন? হ্যাঁ মানে এটা তো দুইটা ভার্সন, সে আত্মগোপনে ছিল না গভর্নমেন্ট কোন জায়গায় ছিল, সে দুইটা ভার্সন হতে পারে। আমি যে পয়েন্টে বলছি, আমি ধরেন আপনার যদি চুজ এন্ড পিক করে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, তাহলে বিষয়টা হচ্ছে ধরেন মানে আলটিমেটলি কোনো এন্ডিং এ পাওয়া যাবে না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আয়নাঘর বা যে সেলগুলো রিসেন্টলি যে জিনিসগুলো দেখা হয়েছে হচ্ছে র্যাবের সেল ছিল। আবার দুনিয়ার সকল ইন্টেলিজেন্স, আই রিপিট, দুনিয়ার সকল ইন্টেলিজেন্স এবং সকল ল এনফোর্সমেন্টের কাছে এই ধরনের সেল আছে, সকল ইন্টেলিজেন্সের। কারণ আপনি যখন আমি জাস্ট একটা আউট অফ কনটেক্সট একটা হচ্ছে মানে ইন কনটেক্সট একটা বক্তব্য দিই, আমাদের কাছে ধরেন একটা ইন্টেলিজেন্সের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে একটা জায়গায় টার্গেটেড বোম্বিং হবে, এবং এটার জন্য হচ্ছে অ্যাপারেন্টলি কিছু আসলো আমাদের প্রিভিয়াস ইনফরমেশনের সাথে জিনিসটা ম্যাচ করে, এবং ওই ব্যক্তিটাকে হচ্ছে আমার ইমিডিয়েটলি ধরতে হবে, করতে হবে, তাকে ধরে নিয়ে এসে তার কাছ থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে একটা বড় ধরনের আপনার হচ্ছে ইনসিডেন্টকে ঠেকানোর জন্য আপনার হচ্ছে তাকে ইনিশিয়াল জিজ্ঞাসাবাদ করতে হবে। আমাদের আইন কি বলে 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে প্রডিউস করতে হবে। সো ওই সময়টা আপনি তাকে রাখবেন কোথায়? সো আপনার র্যাব বলেন বা যেগুলোই বলেন না কেন, এই সেল, এটাকে আপনি আয়নাঘর বা অন্য কোনো সুপার কোটিং নাম দিয়া এটা 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 করার মাধ্যমে আসলে হচ্ছে যে ল এনফোর্সমেন্ট এই স্ট্রাকচারটাকে আসলে কোয়েশ্চেন করা হচ্ছে। যারা করছে তারাও এটা জানে যে দুনিয়ার এমন কোনো জায়গা ইন্টেলিজেন্স বা হচ্ছে ল এনফোর্সমেন্ট নাই যাদের এরকম সেল নাই। এখন আপনি যদি আসেন স্পেসিফিক কোয়েশ্চেনের ব্যাপারে, ব্যাক টু ইউ, যে আপনার যখন স্পেসিফিক কোনো ইনসিডেন্ট ঘটেছে, আমি আবারও বলছি যে ধরেন নারায়ণগঞ্জে যে 7 মার্ডারের ঘটনা ঘটেছে, এটা তো হচ্ছে কোনো একটা স্পেসিফিক ব্যক্তি ঘটেছে, তাই না? র্যাবের লোকজন ছিল, এটা তো অস্বীকার করার সুযোগ নাই, এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আপনার হচ্ছে যে জিনিসগুলো প্রুভেন হয়েছে, যে বিষয়গুলোর কথা জানা গেছে, সেটার ব্যাপারে আইনিভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এজ এ হোল আয়নাঘর, গুম, তারপরে ধরুন হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, এগুলো হচ্ছে টোটালি মানে ওই যে আপনি বলছেন যে লাই ছাড়া আর কিছু সব না। মানে দেশে দেশে আসলে এই সংস্থাগুলোর এরকম সেল থাকে, সেই সেলগুলো আসলে মানে সেই সেলগুলো কি সেখানে 24 ঘন্টার বেশি ভাবে আটকে রাখা যায় তাদেরকে? না, 24 ঘন্টার বিষয় তো আমি বলছি না, মানে আপনি হু উইল ডিফাইন দ্য 24 ঘন্টার বিষয়, আমি তো এটা বলি নাই। মানে আমি যেটা বলছি যে এখন যেগুলো দেখানো হচ্ছে যে বিভিন্ন সেলকে, এগুলো ম্যানুফ্যাকচার কিনা আমি এটাও জানি না, বাট যেটা বললাম যে ধরেন র্যাবের সেল আছে কিনা, র্যাবের সেল আছে, ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থার আছে কিনা, আছে। ফর দ্য টাইম বি ইন্টিগ্রেশনের জন্য তাদের সেল থাকে, এবং এটা আপনার হচ্ছে কি বলে যে কোনো ইমিডিয়েট লিগাল আপনার হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রাখার জন্য প্রয়োজন। বাট অ্যাজ পার দ্য ল অনুসারে 24 আওয়ার্সের ভিতরে কোর্টে প্রডিউস করা লাগে। এখন এগুলোকে হচ্ছে আপনি আইনাঘর বলার কোনো কারণ নাই। আর বাকি যে জিনিসটা বলেন, যেমন ধরেন আমান আজমি বলেন, বাকি যাদের বলেন, এরা ইতিমধ্যেই তাদের যে প্রক্রিয়া বা তাদের যে ভার্সনটা তারা সামনে আনার চেষ্টা করেছে, যেভাবে লুক্রেটিভ হয়েছে এটা কি আপনার ভিডিও ভার্সন আমরা হচ্ছে দেখেছি। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে একটা বড় উদাহরণ তো আছে যে আমাদের সালাউদ্দিন সাহেব, যে তাকে বলা হয় অ্যাপারেন্টলি গ্রুম করা হয়েছে, ইন্ডিয়াতে নিয়ে রেখে দেওয়া হচ্ছে। যে জিনিসটা বলা হয়েছে ধরেন আপনার কি বলে যে ইন্ডিয়া তো হচ্ছে আওয়ামী লীগের খুব মানে কি বলে বন্ধুরাষ্ট্র, এই জিনিসটা অবভিয়াসলি আওয়ামী লীগের বন্ধুরাষ্ট্র, বাট ইন্ডিয়ার কাছে বাংলাদেশ দেশ বিক্রি করেছে, এরকম প্রচুর ভাষণ আছে না? তো এই জায়গায় হচ্ছে ইন্ডিয়ার কাছে যদি হচ্ছে গুম করার দরকার থাকতো, তাইলে আপনার সালাউদ্দিন সাহেব এই লম্বা সময় রিসোর্টে বসে পলিটিক্যাল প্রোগ্রাম অ্যাক্টিভিজম রেগুলার করতো না, কিন্তু সালাউদ্দিন সাহেবও তো গুম হয়েছে এই ভাষণ রাখছে, ঠিক না? তো আপনি এই স্পেসিফিক্যালি যে গুমের অভিযোগ এবং কথিত আয়নাঘরের অভিযোগ বলা হচ্ছে, সেই জিনিসটা আসলে হচ্ছে একটা ব্ল্যাটেন্ট লাই। মানে কি এরকম ব্ল্যাটেন্ট লাইয়ের মধ্যে কি কিছু সত্যিতা আছে? মানে কিছু মানুষ গুম হয়েছে, যত মানুষ বলা হচ্ছে তত হয় না, কিন্তু কিছু হয়েছে, ব্যাপারটা কি এরকম? নাকি কেউই হয় নাই, গুমই ছিল না, বলতে কিছু ছিলই না আসলে? না, আমি 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 তো ধরেন কেউই হয় না এই জিনিসটা, বা কয়জন হয়েছে গুম বা খুন, এটা একটা মেজর ইস্যু, এটা নিয়ে হচ্ছে এরকম স্পেকুলেট করে নাম্বার বলাটা ঠিক না। বাট এই ধরনের স্পেসিফিক অভিযোগ আছে, এই নামগুলো তো অভিযোগ থেকে এসেছে। ধরেন আপনার হচ্ছে মাইকেল চাকমা বলেন, আপনার আজমি, তারা একটা সময় ডিসঅ্যাপিয়ার ছিল এবং দেন তারা রিঅ্যাপিয়ার্ড হয়েছে, এটার ভিতরে তো হচ্ছে কোনো মিথ্যা নাই, দ্যাটস ট্রু। এখন এই ডিসঅ্যাপিয়ারেন্স কে করে রেখেছে, এরকম অনেক ভার্সন কিন্তু এটাও আছে যে মানে তারা যে ভার্সনটা বা যেভাবে গল্প বলার চেষ্টা করছে বিষয়টা এরকম ছিল না। আবার এটা কিছু সত্যতা থাকতে পারে, সেটা যদি লর বাইরে কিছু হয়ে থাকে, সেটা স্পেসিফিক কোনো ব্যক্তি বা ওই অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার করেছে অ্যাজ এ হোল, এটার জন্য সেটি কোনো আসলে সেনাবাহিনী বলি, র্যাব বলি, মানে যারা কর্মকর্তারা এখনো আছেন তারা কিন্তু কেউ ডিজোন করছেন না। র্যাবের যেমন র্যাব প্রধান তিনি বলছেন যে ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড আর হবে না, মানে অতীত হয়েছে, ভবিষ্যতে আর হবে না। বা সেনাবাহিনীও তাদেরকে আসলে হস্তান্তর করছে, তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, তাদেরকে অ্যাসিডেতে, কেউ তো আসলে কোনো সংস্থা তো ডিজোন না, এই জায়গায় এই দ্বিধাদ্বন্দ্বের সবচেয়ে বড় সমাধান কি হইতে পারে? আপনি যে জিনিসটা বলেন যে র্যাব প্রধান তো এখন বলতেছে, তাহলে র্যাব প্রধান একটা ডেটা নিয়ে স্পেসিফিক্যালি বলতে পারে যে আমাদের কাছে
অভিযোগটা তো ধরেন র্যাবের বিরুদ্ধে বা ডিজিএফআই এর বিরুদ্ধে। সো তাদের যারা প্রধান আছে তারা তো একদম ক্লিয়ারলি বলতে পারে যে হ্যাঁ আমাদের কাছে এই ব্যক্তি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত গুম ছিল। এই জিনিসটা তো তারা বলছে না। মানে এখন তো ধরেন হচ্ছে সকল স্টেট অ্যাপারেটাস হচ্ছে আগে ইউনূসের কাছে ছিল, এখন তারেক রহমানের কাছে আছে। এটা নিয়ে এরকম দ্বিধাদ্বন্দ্ব তৈরি না করে আমার তারা হচ্ছে অনুষ্ঠানে দে র্যাবের ক্যান কাম ফরওয়ার্ড। ইন্টেলিজেন্স হেড এসেছিলেন, সাবেক ইন্টেলিজেন্সের, তিনি বলছিলেন যে আসলে এটা একজন কি কাজ করেন আর একজনের জানবার সুযোগ নাই। ডিজিএফআই তে কাজগুলো এভাবে হয় যে এক ডেস্কে কি হচ্ছে সেটা আর এক ডেস্কে জানবার সুযোগ নাই, ফলে কিভাবে আসলে তথ্য দেবে যে কার হাতে কি কি ছিল। না এবং না তিনি আপনার বলছিলেন হচ্ছে যে কে গুম করে গেছে, কয়জন গুম করে গেছে সেটা তো আর পরের জনের কাছে না হস্তান্তর করে যায়নি যে এই ছিল গুম আপনার কাছে এটা হস্তান্তর করে দিলাম, ব্যাপারগুলো তো আর এরকম হয় নাই। আপনার হচ্ছে ওটাই তো বললাম যে ধরেন এই গুমের যে ভাষণটা বলছেন তার মানে কি কোনো একটা ব্যক্তিগত জায়গা থেকে করেছে, কিন্তু আপনি যদি অর্গানাইজেশন স্ট্রাকচার যেটাকে আপনি গুম হিসেবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন সেটা তো হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচারে আপনার কম্পার্টমেন্টেশন থাকতে পারে, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট জানতে না পারে, বাট হেড বা কোনো একটা স্ট্রাকচার তো জানবে। এখন সেই সকল স্ট্রাকচার বা ডকুমেন্ট তো গত 2 বছর ধরে আপনার এই ইউনূসের কাছে ছিল, তারেক রহমানের কাছে ছিল। হোয়াই নট দে কাম ক্লিয়ার যে এই যে দেখো লিস্ট এরা ছিল, মানে কোনো না কোনো জায়গায় তো তারা আছে। তারা তো সো করেছে, ওই তারা তো একটা কাজটাই গুম কোথায়? কমিশন করেছে, তারা একটা রিপোর্ট বানিয়েছে, তারা বলছেন এত সময় তারা এখানে ছিলেন, কিভাবে ছিলেন, তারা সাক্ষ্য দিচ্ছেন, মানে একটা তো হয়েছে। এখন সেটা না আপনারা এটা বললাম যে মানে কিছু জিনিস মানে স্পেসিফিক যে ব্যাপারটা মানে ধরেন হচ্ছে র্যাবের ব্যাপারে আপনি যেটা বললেন যে র্যাবের ডিরেক্টর ইন্টেল বলে গেছে, উনি তো ওই জায়গাটা ব্যাখ্যাটা দিতে পারবে। কিন্তু আমি যদি ইন জেনারেল গুমের কথা বলি, আমার পক্ষে ওনাকে ব্যাক করা বা হচ্ছে ওনাকে কাউন্টার করার প্রয়োজন নেই। কিন্তু এই জিনিসটার প্রপার সমাধান কি হইতে পারে? হ্যাঁ, যে আপনার এই স্পেসিফিক ইনফরমেশন কে কোথায় ছিল, এরকম হচ্ছে আপনার নতুন গামছা দিয়ে গল্প না বানায়া বা হচ্ছে উদ্ভ্রান্তের মতো হাইটা সেটা ভিডিও করে হচ্ছে আবার গুম করেছি বা সালাউদ্দিন সাহেব যে ধরনের গুম হয়েছে এই জিনিসগুলোকে সামনে নিয়ে এসে পুরো জিনিসটাকে আসলে খেলো করা হচ্ছে। বাট ইফ দে আর ইন রিয়াল ভিকটিম, তাদেরকে আপনার হচ্ছে অবভিয়াসলি সামনে যাদেরকে অ্যাভেলেবল বা ইয়ে করা যাবে তাদেরকে আপনার ওই বিষয়গুলো যদি প্রপারলি অ্যাড্রেস করা হয় এবং ট্রান্সপারেন্ট ওয়েতে জাতির সামনে তুলে ধরা হয়, তাহলে এই জিনিসটা কনফিউশন সবার ক্লিয়ার হবে। ট্রান্সপারেন্ট ওয়েতে তো মানে আপনাদের সময়ও বিষয়টা এসেছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল কখনোই কোনো তদন্ত কিছুর মধ্য দিয়ে যাওয়া হলো না। আল জাজিরা একটা রিপোর্ট হয়েছিল এটা নিয়ে, মানে আয়না ঘরের বিষয়টা তখন থেকেই নামটা জানা আর কি বিশেষ করে, কিন্তু কোনো তদন্ত তো করতেই পারতো সেই সরকার যে কোথায় গেল এই মানুষগুলো, আসলে কি এরকম আছে কিনা, কেউ তো তদন্ত করে দেখে দেখেন না। আমি আপনাকে বলি, ওই যে তদন্তের যে বিষয়টা ছিলেন আপনার যদি মনে থাকে যে আপনার হিউম্যান রাইট যে কমিশন, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যে কমিশন আছে জাতিসংঘের, তারা টোটাল একটা লিস্ট ছিল 84 জনের, 84 84 জনের একটা লিস্ট ছিল। এর মাঝে 2টা বা 3টা নাম, যে আজমির নাম 2বার আসছে এরকম কিছু নামের ডিসক্রিপেন্সি ছিল। হ্যাঁ, এবং এটা নিয়ে যে হচ্ছে আপনার মানে ওই আপনার কি বলে ওই যে তদন্তের ওই জায়গাটা নিয়ে ওটা আপনার ওই কমিউনিকেশনটা সরকারের তরফ থেকে ইউএনকে হয়তো দেওয়া হয়েছিল। আমি যে সোফারাই যে এটার একটা ব্যাখ্যা যে কারা কোন জায়গায় ছিল, তো ওইখানে এমন অনেক নাম ছিল যারা ধরেন হচ্ছে প্রায় মানে 20 থেকে 21 জনের মতো মোস্ট প্রবাবলি, কারণ ওই লিস্টটা তো হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবল, যে কেউ চাইলেও দেখতে পারবে যে তারা পরবর্তী তাদের নিজেদের বাড়িতে হচ্ছে ফিরে গিয়েছে, রিঅ্যাপিয়ার্ড হয়েছে আর কি, যে মামলাজনিত কারণে বাইরে ছিল রিঅ্যাপিয়ার্ড হয়েছে। এমন ধরনের হচ্ছে এরকম 2টা কেস আছে, আমি স্পেসিফিকলি আমার মনে আছে যে 2টা কেস আছে যাদেরকে ডিসঅ্যাপিয়ার্ড হিসেবে দেখানো হয়েছিল। তারা ছিল হচ্ছে আপনার হচ্ছে যে অটো চালায় যারা অটো ড্রাইভার, এবং দেয়ার ইজ নো হোয়ার যে কোনোভাবে তারা কোনোভাবে পলিটিক্যালি কানেক্টেড। সো যখন তার ফ্যামিলির কাছে হচ্ছে এটা জানা হচ্ছে, তার ফ্যামিলি কিন্তু বলেছে যে একজন আইসা বলছে একটা এনজিও থেকে যে 5,000 টাকা দিব, ওটা তো খুঁজে পাওয়া যায় না। অ্যাপারেন্টলি সে কিন্তু ডিসঅ্যাপিয়ার, এটা ট্রু, তাকে ফিরে পাওয়া যায় নাই। হ্যাঁ, তার আপনার হচ্ছে যে অটো রিক্সাটাও মিসিং, ওই ব্যক্তিও মিসিং, এরকম একটা কেস হচ্ছে ওই 84 জনের লিস্টে আছে। তো ওইটার ক্ষেত্রে একজন গিয়ে তাকে বলেছে যে 5,000 টাকা দিয়ে আমরা হচ্ছে এরকম একটা অভিযোগ করবো। সো এরকম ভাবে অভিযোগ করা হচ্ছে। সো ওই জায়গাতে যে হচ্ছে যে আপনার মানে ওই রেসপেক্টিভ অথরিটির সাথে যে যোগাযোগ করা হয় না, আমার মনে হয় বিষয়টা তা না। ইউএন এর কাছে ওই ধরনের হচ্ছে একটা রিপোর্ট হয়তো পাঠানো হয়েছিল, বাট আমি আবারও বলছি যে ইটস নট অ্যাবাউট 84 বা 41। যদি একজন ব্যক্তিও ডিসিপ্লিন হয়ে থাকে, রাষ্ট্রের এটা দায়িত্ব এটাকে প্রপারলি অ্যাড্রেস করা। এই বিষয়ে কারো কোনো দায়িত্বটা ডাউট যদি নেই। পালন করা হতো তাহলে হয়তো আপনারা যে সন্দেহগুলোর কথা বলছেন বা যে নাটকগুলোর কথা বলছেন কেউই হয়তো সেরকম বিষয়গুলো আনতে পারতো না। কিন্তু যেহেতু যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সরকার ক্ষমতাকালীন সময়েই এই অভিযোগগুলো এসেছে কিন্তু তারা ক্লিয়ার করে নাই, ফলে এই দায়টা তো মানে কিছুটা আপনাদের ঘাড়ে যাবেই। মানে সেটা আপনারা কিভাবে এড়াবেন জানি না। আপনার বক্তব্যের কথা বলি, যেটা আসলে প্রথম থেকে ঠিকমতো শোনা গেল না, কিন্তু যতটুকু পরে মোটামুটি শোনা গেল বা অনলাইনে যারা শুনেছে তারা যতটুকু শুনলাম, যে আপনি আসলে বলছেন মূলত টেরোরিজম নিয়ে কথা বলেছেন এবং বর্তমানে কয়েকটা ইনসিডেন্টের কথা বলেছেন, সম্প্রতি সময়ে যে কতগুলো ঘটনা ঘটেছে সেগুলোর কথা। কিন্তু আসলে ধরেন এই জঙ্গিবাদ বা জঙ্গি তৎপরতার কথা আবারও বলি, বিশ্বাসযোগ্য কেন হবে যখন আসলে আওয়ামী লীগ সরকার জঙ্গি কার্ড খেলতো, যেটি আসলে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর ফোন আলাপে দেখা গেছে যে শেখ হাসিনা বলছেন যে এরকম আমার কাছে কিছু আন্তর্জাতিক সংস্থা থেকে খবর এসেছে জঙ্গি হামলা হয়েছে। তখন হাসানুল হক ইনু বলছে হ্যাঁ আমরা জঙ্গি কার্ড খেলে দেবো। তখন শেখ হাসিনা বলছে না আসলেই জঙ্গি হামলা হয়েছে, মানে আসলে জঙ্গি হামলা আর জঙ্গি কার্ড খেলা দুটো বিষয়ের একটা এক্সিস্টেন্স ছিল বলে বোঝা যাচ্ছে। ফলে কেন বিশ্বাস করবে যে আপনারা, এবং আমরাও মাঝে মাঝে গণমাধ্যমে যখন খবর পড়তাম, খবর দেখাতাম, তখন দেখতাম যে জঙ্গি মানে বাদী কিছু বই পাওয়া গেছে, দেখা যাচ্ছে একদমই নিরেট ইসলামিক প্রত্যেকটা মুসলিম পরিবারে কিছু বই থাকে, সেরকম কিছু বইয়ের ছবি টবি দেওয়া যেত।
বা দেওয়া হতো। ফলে ক্রেডিবিলিটিটা কোথায় আপনাদের এই টেরোরিজমের ঘটনা? আপনার হচ্ছে আমার যদি ক্রেডিবিলিটি আমার ক্রেডিবিলিটি আমি যে ক্লেমগুলো করেছি সেগুলো ক্রেডিবিলিটি তো আমি হচ্ছে কোনো ক্রেডিবিলিটি সিক করতে চাই না, না, সেগুলো আমি তো জাস্ট বর্তমান ঘটনা ইনসিডেন্টের বলেছেন আপনি। ইনসিডেন্টের ঘটনা বলেছি এবং দা ওয়ে সিচুয়েশন প্রোগ্রেস করছে সেটা বলেছে। যে জিনিসটা আমরা 2001-6 দেখেছিলাম, যে শুরুতে তখন আমরা ডিনায়াল মুড দেখেছিলাম যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি আসে নাই, এরপরে এটা তো আলটিমেটলি ওই গভর্নমেন্ট স্বীকার করতে বাধ্য হয়েছে এবং দিদেন সেই সময় গ্রেপ্তার হ্যাঁ গ্রেফতার করেছে কেয়ারটেকার গভর্নমেন্টে। সো আপনার এই একই ধরনের হচ্ছে টেন্ডেন্সি এখন তৈরি হচ্ছে। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস যে জিনিস শোনা যায় না, যে আমার হচ্ছে একটা বড় ব্যাপার ছিল যে দা ওয়ে ওই টেরোরিস্টরা আপনার রোল প্লে করছে বিফোর অ্যান্ড আফটার দ্য মুভমেন্ট। হ্যাঁ, জেল পলাইয়ে টেরোরিস্টটা পালাই গেছে, জসিমউদ্দিন রহমানি বা আপনার হচ্ছে মুফতি হারুন ইজাহার বলেন, তারা প্রকাশ্যে হচ্ছে মিটিং করে বেড়াচ্ছে। মুফতি হারুন ইজাহারের মাদ্রাসায় বোমা হামলা হয়ে স্টুডেন্ট মারা গেছে, ইটস প্রুভেন, আপনি ডকুমেন্ট দেখতে পাবেন। সেই ব্যক্তি এখন হচ্ছে ধরেন তারেক রহমানকে বই দিয়ে যাচ্ছে, রাইট? হারুন ইজাহার ক্যান্টনমেন্টে প্রোগ্রাম করতেছে। মেজর জিয়া, যে আপনি ধরেন আমাদের কথা বিলিভ করা দরকার নাই, বাট তার ব্যাপার হচ্ছে মার্কিন স্টেট থেকে হচ্ছে $5 মিলিয়ন হচ্ছে আপনার কি বলে পুরস্কার ঘোষণা করা আছে। হ্যাঁ, সেই মেজর জিয়াকে নিয়ে কিন্তু একসময় বলা হয়েছে যে মেজর জিয়াও আওয়ামী লীগের সৃষ্টি, রাইট? মেজর জিয়া বলতে কেউ কিছুর অস্তিত্ব নাই, যাকেই বলা হয় তাকে মেজর জিয়ার অনুসারী বলা হয়। সেই মেজর জিয়া নিজে অ্যাপিয়ার্ড হয়ে এখন চাকরিতে ফেরত আসতে চাচ্ছে। তো আপনি যে জঙ্গি কার্ডের কথা বলছেন, আওয়ামী লীগের আমলে জঙ্গি কার্ড খেলা হয়তো, এরকম কোনো কার্ডের কারণ নাই। আওয়ামী লীগের আমলে জঙ্গিবাদের ব্যাপারে স্পেসিফিক আপনার অ্যাকশন নেওয়া হয়েছে, তার অনেকগুলো প্রুফ আছে। এবং এটাকে আপনার যেটা বললাম যে মেজর জিয়াও মিডিয়ার সৃষ্টি, এই আপনার হচ্ছে কি আসলে জঙ্গি কার্ড বলতে কোনো কিছু নাই, যেটা জঙ্গি কার্ড বলতে কিছু নাই, জঙ্গি কার্ড বলতে কিছু নাই। তো সেই ফোন আলাপে যেটি শোনা যাচ্ছে যে হ্যাঁ জঙ্গি, আমি ফোন আলাপে শুনি নাই। আচ্ছা, অনেক বড় হয়ে যাবে। তাছাড়া আমি এই ফোন আলাপটা এই ফোন আলাপটা ভাইরাল, অনেকেই শুনছেন। আপনি কেন আপনার হচ্ছে জিনিসটা বললাম যে আপনি যদি এটা আমি একদম ক্লিয়ারলি বলি, এটা আমার আউট অফ কনটেক্সট কোনো পলিটিক্যাল জায়গা থেকে বলা না। একদম যদি নর্মাল ইন্টেনশনগুলো দেখেন যে দ্য ওয়ে সিচুয়েশন প্রোগ্রেস করছে। কারণ আপনি নর্মাল একটা ইনসিডেন্ট দেখেন যে ধরেন আমাদের দেশে ওয়ার্ল্ড কাপের সময় বিভিন্ন দেশের পতাকা আপনার হচ্ছে টানানো হয়, এটা একটা সেলিব্রেশন আমরা ছোটবেলা থেকে দেখে আসি, রাইট? দিস ইজ দ্য ফার্স্ট টাইম এসে মনে হয়েছে যে না, ওই পতাকা লাগলে আমাদের ইসলামী হরফ খচিত পতাকাও লাগাইতে হবে। সো এই জিনিসটাকে যেভাবে বাংলাদেশে ইসলামাইজেশন করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের মানুষজন ধর্মপ্রাণ, কিন্তু জোর করে যেভাবে হচ্ছে এই ধরনের কাজগুলো করা হচ্ছে, এটা প্রপার একটা সিগন্যাল দিচ্ছে না। আপনি যদি হচ্ছে একাডেমিক জায়গাও থেকে দেখেন বা প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, সেটা দিচ্ছে না। এবং সেটার জন্যই আসলে হচ্ছে অ্যালার্ট হওয়া দরকার। কারণ জঙ্গিবাদ আপনার হচ্ছে কমব্যাট করা, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। সিটিটিসি, এটিইউ এগুলো ডিজলভ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জঙ্গিবাদের সাথে কাউন্টার টেরোরিজমের সাথে জড়িত জঙ্গিবাদ প্রোটেস্ট করার নামে যে হয়রানিটা করা হচ্ছে বা জঙ্গি কার্ড হয়রানি করা হচ্ছে, হ্যাঁ, অনেক যারা আসলে গ্রেপ্তার হয়েছেন, মামলা এখন আপনি দেখেন ওই যে বললাম যে আপনার হচ্ছে যে মেজর জিয়ার দ্বারা মোটিভেটেড হয়ে আপনার হচ্ছে জঙ্গিবাদ করেছে, করেছে এরকম প্রচুর পরিমাণে হচ্ছে আপনার লাইফ তো না, আপনার হচ্ছে আছে আত্মস্বীকৃতি আছে, সাক্ষ্য আছে। হ্যাঁ, সেই মেজর জিয়াকে প্রথমে বলা হয়েছে যে মিডিয়ার সৃষ্টি, আর সেই মেজর জিয়া এখন এসে বলতেছে যে তার চাকরি ফেরত আসা দরকার। এতদিনও তার এটা মনে হয় নাই। আপনার একজন জঙ্গি হামলায় আহত একজনকে হচ্ছে এখন আপনার চাকরি মরণোত্তর তাকে ব্রিগেডিয়ার করা হচ্ছে। দ্যাটস নট দ্য রাইট সিগন্যাল। এখন আপনি বললাম যে এখনকার এই ভার্সনে প্রত্যেকটা ইনস্টিটিউট বা প্রতিটা স্ট্রাকচার জঙ্গিবাদ দমন as a whole, it's not like Aওয়ামী লীগ as a whole বাংলাদেশের জন্য কথা বলছেন। আমি আপনাদের সময়কার ভার্সনের কথা আসলে বলছিলাম যে সেখানে আপনাদের আমি সেটাই বলছি। এখন তো আপনাকে উদ্যোগ দেখেছি, আবার এই জঙ্গি কার্ড খেলার প্রসঙ্গটাও সেটা আপনাদের সময়কার সময় থেকেই জানতে পারা আর কি। জঙ্গি কার্ড বলেও যে কিছু থাকতে পারে সেটা আসলে খুব এটা ওইটা বললাম যে ওইটা জঙ্গি কার্ড বলতে কোনো কিছু ছিল না। আপনার জঙ্গিবাদ, আপনার দেখেন একটা সেল, আপনার যত জিনিসটা যত সহজ মনে করা হয় যে আচ্ছা জঙ্গিবাদ কোথাও আমি আজকে খবর পাইলাম কালকে ধরে নিয়ে আসলাম, এটার ক্ষেত্রে অনেক সময় হইতেই পারে যে মিস ইনফরমেশনের ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য আপনার যে ব্যক্তি সরাসরি জড়িত না তার কাছে করলেন। আপনার যদি মনে হয় যে হচ্ছে মানুষজন খুব আয়োজন দিয়ে প্ল্যান করে তারপরে হচ্ছে আপনার হচ্ছে কোনো ধরনের হচ্ছে হামলাতে যাবে, ইট ডাজন্ট হ্যাপেন দিস ওয়ে। এটা হইলে তো হচ্ছে আমেরিকা টুইন টাওয়ার হামলা আপনার হচ্ছে থামাইতে পারতো। বাট এটা থামানোর জন্য যে আপনার হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হয়, সেটার ক্ষেত্রে অনেককে জিজ্ঞাসাবাদ করতে হয়, অনেকের ব্যবস্থা ইয়াতে নিতে হয়। কিন্তু কেউ কোনো ধরনের হচ্ছে একদম যার আপনার কি বলে মিস জাজমেন্ট, কারকে ফাঁসি দেওয়া হয়েছে, মার্ডার করে ফেলা হয়েছে এরকম না। অন দ্য আদার হ্যান্ড কনভিক্টেড ক্রিমিনাল যারা আইনে দ্বারা প্রমাণিত অভিযুক্ত ছিল, তারা রিসার্ফেস হয়ে প্রকাশ্যে সভা সমিতি বিবৃতি দিচ্ছে এখন। দ্যাট ইজ অ্যালার্মিং ফর দ্য কান্ট্রি। এটা আওয়ামী লীগের জন্য না, দেশের জন্য হচ্ছে। আজকের অনুষ্ঠানটা অনেক বড় হয়ে যাচ্ছে, শেষ করি আসলে আবারও সেই প্রেস কনফারেন্সে আপনি আসলে কোন ক্যাটাগরিতে এই প্রেস কনফারেন্সে যোগ দিলেন? আমি ওই যে জিনিসটা বললাম যে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান, আমার কাছে মনে হয়েছে না, প্রথমত যদি আপনি ক্যাটাগরি জানতে চান, যে প্রথমত আমি বাংলাদেশের নাগরিক, রাইট? সো যেভাবে আমি দেখি বর্তমান 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেটাকে হচ্ছে নর্মাল স্বাভাবিক বাংলাদেশ মনে করার কোনো কারণ নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ। এখানে যে আপনি নিশ্চয়ই সেখানে যোগ দিয়েছেন, কথা বলতে কেন্দ্রীয় নেতারা ছিলেন, সেখানে তাদের বদলে আপনি সেখানে কেন? রাইট, আমি ওই জাতি আসছি। সো
আমি একজন সাবেক সরকারি কর্মকর্তা, আমাকে চেক করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের যে অবস্থা দেখা যাচ্ছে, সেটা বাংলাদেশ আমাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো আছে সেখান থেকে অনেক দূরে সরে গেছে, এবং এটার ইম্প্যাক্ট ইন দ্য লং রান অ্যাপারেন্টলি 5ই আগস্টের আগেও, 5ই আগস্টের ইমিডিয়েট পরে পরে যখন পারসিকিউশন গুলো হওয়া শুরু হয়েছিল, তখন সবাই খুব খুশি ছিল যে এটা শুধুমাত্র আওয়ামী লীগকে নিধন করার জন্য। এটার পরিধি কিন্তু অনেক বেড়ে গেছে সমাজে, এখন গ্রাজুয়ালি সবাই আলটিমেটলি সাফারার হচ্ছে। সো দ্যাট ইজ দ্য বটম লাইন, যে ইন ফিউচার এজ এ হোল দেশের একটা বড় অংশ বাংলাদেশ সাফার করতে যাচ্ছে। এই জায়গায় আমি আমার হচ্ছে ইন্টেলেকচুয়াল যতটুকু ক্যাপাসিটি আছে সেটাতে কন্ট্রিবিউট করতে যাচ্ছি। দ্যাট ইজ মাই প্ল্যাটফর্ম। এখানে আমি আমার জায়গায় আপনার হচ্ছে এই টেররিজম বা এই সংক্রান্ত বিষয় নিয়ে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আমি এক্সপ্রেস করতে গেছি। সো দ্যাট ইজ ভেরি ক্লিয়ার আপনি যে আসলে প্ল্যাটফর্ম সরকারি থেকে কর্মকর্তা, রাষ্ট্রের সাথে কাজ করবার কথা, মানে আপনি কি মানে ছাত্রলীগ আমি করার রাষ্ট্রের ব্যাকগ্রাউন্ড স্বার্থেই থেকে বলেছি, আসলে কিন্তু মানে আমি আবারও সেদিকে বলছি এখন এই আওয়ামী লীগের প্রোগ্রাম, মানে আপনি কি আসলে আওয়ামী লীগের এজেন্ডাই বাস্তবায়ন বা আওয়ামী আওয়ামী লীগের লীগের পারপাস যখন কাজ না, করেছেন এখন তখনও কি সেভাবেই কাজ করেছেন কিনা, মানে ছাত্রলীগের এটা একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে? হ্যাঁ, জি একটু স্পষ্ট। এটা একটা খুব ভালো কোশ্চেন করছেন। সো এখন এই জিনিস কোশ্চেন করতে গেলে তো ধরুন হচ্ছে যে আপনার আওয়ামী লীগের মানে ছাত্রলীগ করা কারোর কোনো ধরনের হচ্ছে চাকরি বাকরিতে যাওয়ার সুযোগ নাই। এখন এই জিনিসটা ধরুন এটা মানে আপনি একটা ভালো কোশ্চেন করছেন, এই অ্যান্সার দেওয়া দরকার। কারণ হচ্ছে অনলাইনে যখন হচ্ছে আমি বা মানে ধরেন আমার ওয়াইফ কোনো ধরনের কমেন্টে প্রচুর এই কমেন্ট দেখি যে ছাত্রলীগ কোটায় চাকরি পাইছে, ছাত্রলীগ কোটায় চাকরি পাইছে, ছাত্রলীগ করছে। সো এই জিনিসটা তো ধরেন আমি ছাত্রলীগ কোটায় চাকরি পাই নাই বা ছাত্রলীগ কোটায় চাকরি পাইছি, কোনটারই আসলে হচ্ছে প্রমাণ দেওয়ার কিছু নাই। কিন্তু প্রমাণ দিতে হলে কিভাবে, আপনার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিতে হবে। সো আমি নিজের ব্যাপারে কখনো ব্রেক করতে চাই না, বাট হেয়ার মানে ফর দ্য ওয়ান টাইম আমি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করতে আছি। আমি 5-10 ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি, এসএসসি ইন্টার জিপিএ 5 পেয়েছি, নর্ডোমে পড়াশোনা করেছি, বুয়েটে পড়াশোনা করেছি, দেন চাকরিতে ঢুকেছি। চাকরিতে ঢোকার পরে ঢাকা ভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনে ডিপ্লোমা করেছি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করেছি, কোরিয়ার হানকং ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এবং কালচার নিয়ে পড়াশোনা করছি। সো আই থিঙ্ক বাংলাদেশে যারা হচ্ছে সরকারি চাকরি করে, এই বোথ ইন্টেলিজেন্স এজেন্সি আপনার যারা এখন পড়াশোনা কাজ আছে, করে, যোগ্যতা আছে, একদম স্পষ্ট, মানে সেখানে আসলে ক্লিয়ার। প্রশ্ন করবার মতো সো কোনো জায়গা হ্যাঁ, এটা আসেন। এখন আসেন বাকিটা হচ্ছে যে আমি Purpose। দলীয় কাজ করেছি কিনা বা দলীয় কোনো বেনিফিট চাকরিরত অবস্থায় নিয়েছি কিনা, দ্যাটস ভেরি ক্লিয়ার। দলীয় পারপাস সার্ভ করেছেন কিনা। পারপাস সার্ভ করেছি কিনা। সো দেখেন, আমি 2014 সালে চাকরিতে ঢুকেছি সরকারি চাকরিজীবীদের জন্য। অ্যাপারেন্টলি যে জিনিসটা বলা হয়ে থাকে যে ঢাকায় পোস্টিংটা একটু সুবিধা, ঢাকায় পোস্টিং থাকলে পারপাস সার্ভ করা যাবে, এই ধরনের রেটরিক পরিচালিত আছে, রাইট? আমি ঠিক 3 বছর ঢাকার বাইরে চাকরি করেছি ফেনীতে। আমি কোনোদিন কারো কাছে কখনো বলি না আমার দলীয় পরিচয় ব্যবহার করে আমাকে ঢাকায় নিয়ে আসেন। আমার জুনিয়র ব্যাচ ঢাকায় চলে আসার পরে একদমই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ঢাকা আসছে, এবং সেটাও ট্রেনিং স্কুলে আমার পোস্টিং। অ্যাপারেন্টলি যে কোনো ট্রেনিং স্কুলে পোস্টিংটাকে ডাম্পিং পোস্টিং বলা হয়। সো আমার ট্র্যাক রেকর্ড, আমি কি কাজ করেছি না করেছি, আমি কিন্তু এখন পর্যন্ত, আমি ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও কিন্তু আমি আমার ইন্টেলিজেন্স নিয়ে এখন পর্যন্ত আমি কোনো ধরনের কথা বলিনি, কারণ আমি যে জিনিসটা বিলিভ করি ওই জায়গাটা আমার ইথিক্যাল জায়গা থেকে আমি হচ্ছে তাহলে আপনাকে 10 বছর sack চাকরি কেন করেছি। করা দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, আপনাকে স্যাক Sorry? করা হলো? ওই যে আপনার বাংলাদেশে 5ই আগস্টে এটার তো আসলে কোনো আনসার নাই এই কারণে আপনি যদি হচ্ছে চেক করা হচ্ছে খুব ক্লিয়ার যে আমি ডক্টর ইউনূসের বেশ কিছু বিষয়ে অফিসিয়ালি দায়িত্বের অংশ হিসেবে যে কাজগুলো করেছি, আপনার হচ্ছে এনএসআই যেটা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্ডারে। ইউনূস যখন আপনার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট করলেন তার আন্ডারে গেলাম, এবং এটা খুবই অবভিয়াস ছিল যে আমি বা আমরা যারা, শুধুমাত্র আমি না কিন্তু, আমি বাইরে আছি বলে আমি কথা বলতে পারছি, এরকম পারসিকিউটেড শিকার আমাদের এজেন্সি এবং বিভিন্ন দপ্তরে হাজার হাজার মানুষ হয়েছে। আমি বাইরে আছি বলে কথা বলতে পারছি, কিন্তু যদি আপনি এরকম চেরিপিক করেন যে কেন করা হয়েছে, এটার কোনো কারণ নাই। কেন প্রতিদিন এখন পর্যন্ত আপনার হচ্ছে হাজারো মানুষ আওয়ামী লীগের হত্যা করা হচ্ছে, এগুলোকে তো আনসার নাই কেন করা হচ্ছে। প্রতিদিন স্যাক করা হচ্ছে। আপনার ট্রেনিং শেষ হয়েছে, সারদাতে ট্রেনিং করেছে যে ছেলেটা ফার্স্ট হয়েছে আপনার হচ্ছে পুলিশ একাডেমিতে, সব ক্যাটাগরিতে একটা ছাড়া, শুধুমাত্র ফায়ারিং ছাড়া, যেটা হিস্ট্রিতে রেকর্ড, সারদার হিস্ট্রিতে রেকর্ড ট্রেনার হিসাবে, তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে কেন? ঠিকভাবে হাঁটতে পারে নাই বলে। সো কেন